নমস্কার। আমি এবং আমার বন্ধু এই পর্বে কবিতা পড়ব, কম কবিতা পড়ব। কবিতা পড়ব কিন্তু কম কবিতা পড়ব। তার আগে আজকে যে বন্ধুর কবিতা পড়ব তার সম্পর্কে দু একটি কথা বলতে হয়। আজকে কবিতা পড়ব সুব্রত চেরের। তিনি আমার বন্ধু, এক সময়ের বন্ধু ছিলেন, নিশ্চয়ই আজও পর্যন্ত তিনি আমার বন্ধুই আছেন। তো তাঁরা তিন ভাই, সপরিবারে তিনজনেই কবি। তিনজনেই বাঁকুড়ার বেলবনি গ্রামে তাদের বাড়ি। তিনজনেই পরিচিত, কবি হিসাবে তিনজনেই পরিচিত। এবং বাঁকুড়ার ছেলেমেয়েদের মধ্যে এদের বেশ ভালোবাসা, এদের প্রতি সমীহ, এদের প্রতি শ্রদ্ধা এসব আছে। কথায় বার্তায় বিভিন্ন সময় তার প্রমাণ পেয়েছি। এদের বাংলা কবিতার জন্য এদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, বিভিন্ন রকমভাবে এদের কিছু অবদান আছে অবশ্যই। না হলে এত লোক তাদের মনে রাখবে কেন? এই যে মনে রাখে, এটা খুব আশ্চর্যজনক। সাধারণত যার অবদান থাকে আমরা সাধারণত তাকে মনে রাখতে চাই না। তো যাই হোক, সে ভিন্ন কথা। সুব্রত চেল একসময় আমার বন্ধু ছিলেন। লেখার রসায়নে সুব্রত চেলের সঙ্গে যে আমার কোনো রকমভাবে কোনো মিল ছিল তেমন নয়, কিন্তু ভালো মানুষ, নিরীহ মানুষ। রানীগঞ্জে তিনি তখন ব্যাংকে চাকরি করতেন, আর আমিও সেই সময় রানীগঞ্জে ঘটনাচক্রে, আমার অফিস সেই সময় কিছুদিনের জন্য রানীগঞ্জে ছিল। তাই আমরা বেশ কিছুদিন, বছরখানেক হলেও আমরা একসঙ্গে যাতায়াত করেছি। বিশেষত সকালবেলায় যাওয়ার সময়টা দেখা না হলেও বিকেলবেলায় বাড়ি ফেরার সময়টায় দুজনেরই বা আরও অনেকের সঙ্গে, আরও অনেক বন্ধুদের সঙ্গে স্টেশনে এসে, রানীগঞ্জ স্টেশনে এসে দেখা হতো। তারপর একসঙ্গে একই কামরায় উঠে কথাবার্তা বলতে বলতে আসা যেত। সেই সময় আমি দেখেছি যে সুব্রত চলন্ত ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও বই পড়ে, বই পড়ার অভ্যাস আছে। আমার যেমন সাধারণত আমি খুব একটা পড়ুয়া নই, আমি খুব একটা পড়তে পারি না। দ্বিতীয়ত, আমাকে কোনো কাজ করতে গেলে আমাকে একটু একটু মানে উপযুক্ত পরিবেশ দিতে হয়। আর ট্রেনের মধ্যে, ধাক্কাধাক্কির মধ্যে, ভিড়ের মধ্যে, এসবের মধ্যে আমি পড়তে পারি না। তার মানে আমার থেকে তিনি অনেক বেশি নিবিষ্ট। এই কারণে, এবং আরও বেশ কিছু কবিতার জন্য সুব্রত চেলকে আমার মনে আছে, বেশ কিছু কবিতা তিনি আশ্চর্যজনকভাবে লিখেছিলেন। সেই সব কবিতা কোনো একদিন উদ্ধার করে আপনাদেরকে শোনাবো। আজকে দুটো কবিতা আমি পেয়েছি, সেই দুটো কবিতা প্রথমে পড়ি। আমি এবং আমার বন্ধু, আমি ও আমার বন্ধু, যেভাবেই বলুন না কেন। সুব্রত চেল, একলা চলা। আরে কম লোকের সঙ্গে দেখা হলো না, আর কম গানও গাওয়া হলো না, তবু পৃথিবী যদি এক চুলও নড়ত। আমি কারোকে কোনো জায়গায় রেখে আসিনি, কোনো জায়গা থেকে তুলে নিয়েও আসিনি। তাই একলা আসা আর একলা যাওয়ার মতো সংসারের একটা ভাঙা পাঁচিলের পাশে বেড়ে উঠছি। কালো মেঘ মাথার ওপর এলে আটকাতে পারবো না। খালি বকবক করে গাছের ফুলগুলো সব ঝরিয়ে ফেললুম। চিন্তা তো হয়ই, সামনের বছরের দিনগুলো যতই দেখি আরও মনে মনে দুশ্চিন্তাও বাড়ে। এদের সঙ্গেই তো পা ফেলে চলতে হবে। পিছনে ফিরছি,
বারবার তোমার কথা মনে পড়ে, বন্ধ ঘর খুলতে গিয়ে মনে পড়ে, খোলা ঘর বন্ধ করতে গিয়ে মনে পড়ে, বৃষ্টির দিনে কিছুটা কিছুটা ঘরে না ফেরার দিনে। একটা শাড়ি উড়ে চলেছে নিরুদ্দেশে, যা ঢেকে দিচ্ছে আমার কৈশোর। কখনো আমি তার এক প্রান্ত ধরে ঝাঁপ মারছি আমার শৈশবে। একটা রঙিন ভ্রমণ কাহিনীর আমি তৃতীয় পর্ব লিখে বসে রয়েছি, আর প্রথম ও দ্বিতীয় পর্বের দুটোই এখনও জলের তলায়। তৃতীয় পর্বটা ওনার লেখা হয়ে গেছে, প্রথম এবং দ্বিতীয় পর্ব এগুলো জলের তলায় রয়ে গেছে, সেখান থেকে এখনও উদ্ধার করা হয়নি। জলে ডুব মারতে হবে, ডুব মেরে সেখান থেকে তুলে আনতে হবে, তুলে আনলে তবে সেটা লেখা যাবে। ভ্রমণ কাহিনী, জীবন তো একটা ভ্রমণই, দীর্ঘ ভ্রমণ, সময়ের উপর ভ্রমণ, অভিজ্ঞতার উপর ভ্রমণ বা অভিজ্ঞতার সঙ্গে ভ্রমণ, যেভাবেই বলুন না কেন। অনেক মানুষকে একসঙ্গে নিয়ে ভ্রমণ, একাকী ভ্রমণ, নিজের সঙ্গে নিজের ভ্রমণ, এইসব বিভিন্ন রকমভাবে ভ্রমণ। তো সুব্রত চেলের এই কবিতা দুটি আমার আগে কখনো পড়া ছিল না, আজকে পড়া হলো, ভিডিও রেকর্ডিং করা হলো। মনে না থাকলেও সঙ্গে তো রয়ে যাবে, মনে রাখার ক্ষমতাটা আমার একটু কম। এবার আমার দুটো কবিতা পড়ি। প্রথম কবিতাটা জীবন এক লেখা আছে, তার মানে জীবন নিয়ে আরও আমার অনেক কবিতা আছে, তার মধ্যে 1 নম্বরটি এই যে সূত্র থেকে আমি পেয়েছি সেখান থেকে পড়ছি। অনেক কবিতা হারিয়ে ফেলি, তাই জীবন এক আছে, জীবন 2, 3, 4, 5 ছিল কি না, হারিয়ে গেছে কি না বলতে পারবো না। আবার হতে পারে জীবন 20 পেলাম, বাকি 19টা পেলাম না, এমন তো হতে পারে, কিছু বলা যায় না। যাই হোক, বেশি কথা নয়। জীবন এক। তখন এমন একটা জায়গায় বসেছিলাম যেখানে আগে কখনো বসিনি, বসার কথা ভাবিনি। গোটা বাড়ি ফাঁকা, কেউ কোথাও নেই, গোটা পাড়াটাও ফাঁকা। মনে হচ্ছিল পাশাপাশি অন্য পাড়াগুলো। এত ফাঁকার মধ্যে একা থাকতে থাকতে আবার নিজেকেও কেমন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। নীরবতার একটা হিমশীতল স্রোত তিত্তির করে বইতে শুরু করলো আমার চারধারে, নিরীহ হন্তারকের মতো। গভীর কুয়োর মধ্যে ঝাঁপ দিলাম, তারপর নিজের ভেতর থেকে তোমাকে বার করে এনে সামনে বসালাম। কথায় বার্তায় কেটে গেল সামান্য জীবন। পুতুল। সিঁড়ি আমাকে টেনে টেনে ওঠায় 3 তলায়, সিঁড়ি আমাকে ঠেলে ঠেলে নামায় 1 তলায়। সাদা কাগজের ওপর ফুটে ওঠে একটা নাম, সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ি সেই নামের ওপর। তখন কোনো নামও নেই, কোনো কাগজও নেই, কেবল রক্তাক্ত হাঁটু। কেউ কিছু বলতে চায়, কি বলতে চায়, কাকে বলতে চায়, কেন বলতে চায়। কেউ জানে না সোনার হরিণ কিসে তৈরি, সোনায় নাকি ক্ষীরে নাকি মরচে ধরা লোহায়, জানতে চায় না। মিথ্যের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগায়, যা থেকে একটা লম্বা, খুব লম্বা, এক নাগাড়ে ঘ্যান ঘ্যানে মৃত্যুর হিমশীতল একটা টানেল চলতে থাকে। এইভাবে আমি আমার বন্ধু সুব্রত চেলের সঙ্গে সম্পর্কিত হয়ে রইলাম আমার নিজের চেষ্টায়। কেউ কোনো তো সুযোগ কখনো কোনো দিন দেয়নি, আগামী দিনে দেবে না, দেবেও না, আর সে সম্ভাবনাও নেই। সুব্রতর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগও নেই,
হয়তো সুব্রত আমাকে খুঁজছে, আমি যেমন তাকে খুঁজছি, আবার এমনটাও হতে পারে আমি সুব্রতকে খুঁজছি না, সুব্রতও আমাকে খুঁজছে না, এমনটা হতেই পারে। কিন্তু এই যে দুই বন্ধুকে আজকে এক জায়গায় মিলিয়ে দিল, সে তো কেবল কবিতা। কবিতা আছে বলেই তো এটা সম্ভব হলো। কবিতা না থাকলে আর কোন দিক দিয়ে আমি সুব্রতকে মনে করতে পারতুম? হয়তো বা সুব্রতও কোনো এক কবি সভায় কখনো কবিতা পাঠের আসরে কোথাও কখনো হয়তো আমার কথা ভেবেছে, আমার কথা বলেছে, হতেই পারে। আর যদি নাও বলে, তবু এই কবিতা পাঠের মধ্য দিয়ে আমরা দুজন দুজনের সঙ্গে সম্পর্কিত রইলাম। নমস্কার।